পরবর্তী প্রশ্ন বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েশন হলো ব্যবসার প্রাথমিক ধাপ, যা পরবর্তীতে স্টার্ট আপ বিজনেসে রূপান্তরিত হতে পারে। মাননীয় স্পিকার, এখানে যতগুলো তার কাছে নিয়মিত প্রশ্ন এসেছে, সবগুলোর মধ্যে বেকারত্বের সমস্যার কথা এসেছে। বেকারত্ব বর্তমানে বাংলাদেশের একটি বড় ধরনের অভিশাপ। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় বাংলাদেশের প্রতিটি ঘরের জনগণের, প্রতিটি সেই লক্ষ্য থেকে প্রতিটি পরিবারে আমরা দেখি যে প্রত্যেকটা শিশু থেকে শুরু করে, নবাগত শিশু থেকে শুরু করে স্কুল এবং কলেজ লেভেলে প্রত্যেকটা সেশনে কন্টেন্ট ক্রিয়েট করে একটা অর্থ উপার্জনের চেষ্টা তারা করে থাকে এবং নানা ধরনের সেখানে সামাজিক অবক্ষয়েরও আমরা লক্ষণ দেখতে পাই। সেক্ষেত্রে আমি মনে করি যে এই সব যারা আছেন এখানে, আমাদের এডুকেশনের ফান্ডামেন্টাল যে বেসমেন্ট রয়েছে সেখানকার আমরা অনেকটা সিস্টেম লস হওয়ার প্রবণতা দেখতে পাই। তো আমি মনে করি আমরা যদি এই সকল যারা স্কুল কলেজে গুড প্যারেন্টিং এর মাধ্যমে কিংবা স্কুল সেশনে যারা আছেন তাদেরকে যদি আমরা একটা ক্রাইটেরিয়া, যাদের সৃজনশীল মনোভাব রয়েছে, প্রতিভা রয়েছে, তাদেরকে যদি একটা ক্রাইটেরিয়া এনে আমরা যদি সেগুলোকে এঞ্জেলস ইনভেস্টরের মাধ্যমে একটা ক্রাইটেরিয়া দাঁড় করাতে পারি, তাহলে সেটা পরবর্তীতে একটা প্রোডাকশন হাউসের মাধ্যমে স্টার্ট আপ বিজনেস রূপান্তরিত হতে পারে। সেক্ষেত্রে জনগণ এবং রাষ্ট্র দুটোই সমানভাবে লাভবান হতে পারে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের 7.5% কর আর মওকুফ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং আমার প্রশ্ন, আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। কন্টেন্ট আমি অতটুকু শুধু বলতে চাই, আপনি যতগুলো বিষয় উত্থাপন করেছেন সবগুলোতে এই সরকারের বড় ধরনের কার্যক্রম রয়েছে, সেটা আগামী বাজেটে আশা করি প্রতিফলন হবে। আর কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপারে আমি একটু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর একটু বিশেষ ইন্টারেস্ট আছে, সুতরাং এটা প্রাধান্য পাবে, সেটা আপনি বুঝতেই পারছেন। মাননীয় সদস্য, মহিলা আসন লাস্ট রো, হ্যাঁ, সাবিকুন্নাহার, মাননীয় সদস্য, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রমে দক্ষ জনবলের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, গবেষণা ও উদ্ভাবনে অপর্যাপ্ত বিনিয়োগ এবং বিভিন্ন সেবায় ধীর গতি পরিলক্ষিত হচ্ছে। এসব চ্যালেঞ্জের কারণে প্রযুক্তির কাঙ্ক্ষিত সুফল সর্বপর্যায়ে পৌঁছানো ব্যাহত হচ্ছে। মন্ত্রণালয়টির কার্যবিধি বাস্তবায়নের প্রধান সীমাবদ্ধতাগুলো হচ্ছে দক্ষ মানব সম্পদের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, গবেষণা ও উদ্ভাবনে ঘাটতি, ডিজিটাল বৈষম্য ও সচেতনতা, সমন্বয়ের অভাব ও আমলাতান্ত্রিক জটিলতা। মন্ত্রণালয়টির এসব সীমাবদ্ধতা দূর করতে সরকারের কি ধরনের পদক্ষেপ রয়েছে, মাননীয় স্পিকারের মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে এর উত্তর প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইনফ্যাক্ট লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। মাননীয় এমপি মহোদয় যা বললেন, আমাদের মন্ত্রণালয়কে আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে, এবং ইনশাল্লাহ আমাদের যে টার্গেট আছে, আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিকে সামনে রেখে আল্লাহ চাহে তো আমাদের এই আইসিটি সেক্টরে আমাদের যে পরিকল্পনা রয়েছে, ইনশাল্লাহ আমরা এই হিসেবে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ডাক্তার মাহবুবুর রহমান, ময়মনসিংহ 7। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আরিফা সুলতানা, মহিলা আসন 30। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলবেন
বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধির জন্য প্রণোদনা প্রদানের পাশাপাশি হুন্ডি নির্ভরতা কমাতে সরকার কি ধরনের কাঠামোগত সংস্কার গ্রহণ করেছে এবং প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগকে দেশের উৎপাদনশীল খাতে যুক্ত করবার জন্য বাজেটে কোনো নতুন ব্যবস্থা রাখা হয়েছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। আই থিঙ্ক প্রশ্নটা কনফিউজিং। এটা কি আমাকে করেছে নাকি ফাইন্যান্স মিনিস্টার সাহেবকে করেছেন? অর্থমন্ত্রী প্রশ্নটি আবার বলবেন? কি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধির জন্য প্রণোদনা প্রদানের পাশাপাশি হুন্ডি নির্ভরতা কমাতে সরকার কি ধরনের কাঠামোগত সংস্কার গ্রহণ করেছে এবং প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগকে দেশের উৎপাদনশীল খাতে যুক্ত করবার জন্য বাজেটে কোনো নতুন ব্যবস্থা আছে কিনা? মাননীয় সদস্য, এটা তো ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর প্রশ্ন না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি মাননীয় স্পিকার। আচ্ছা, করেন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে জানাবেন কি? অর্থমন্ত্রী না, টেলিযোগাযোগ মন্ত্রী। আচ্ছা, আমি আরেকটা, আচ্ছা এখন টেলিযোগাযোগ মন্ত্রী, সরি আমি আচ্ছা, ওয়েট করেন যখন অর্থমন্ত্রী জি আছে। জি। সুবর্ণা শিকদার, মহিলা আসন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ওরাকান্দি গ্রামের কথা বলতে চাই। বিগত 115 বছর ধরে আমাদের ঐতিহ্যবাহী সেই গ্রামে একটি জনবহুল জনসমাগম হয়ে থাকে, যেখানে 30 থেকে 40 লক্ষ লোক সেখানে উপস্থিত হয় এবং 3 দিন ব্যাপী এই মেলার পিছনে যে সমস্ত ভক্তরা সমাগম করে এখানে আসে, সেখানে ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই। 3 দিন ধরে আমরা ইন্টারনেটবিহীন সেখানে থাকতে হয়। আমার প্রশ্ন, ইন্টারনেটের কোনো সুযোগ সুবিধা সেখানে করা যায় কিনা? করলে এই মানুষগুলো উপকৃত হবে এবং আমরা ইমার্জেন্সি ইন্টারনেট সুযোগ সুবিধা পাবো। আমি মাননীয় মন্ত্রীর কাছে ইন্টারনেট সুযোগ সুবিধা করতে পারবেন কিনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে লোক সংখ্যার কথা বলা হলো, ইনশাল্লাহ আপনার মেলার সময় আমরা আপনার যেটা চেয়েছেন মাননীয় এমপি মহোদয়, আপনাকে সেই ইন্টারনেটের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, মহিলা আসন 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপনীয় বিষয় ফেনীবাসীর প্রাণের দাবি, ফেনীতে একটি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ভৌগোলিক কারণে ফেনী জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। গত কয়েক বছর ধরে ফেনীবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা এই সংসদে ফেনী থেকে 4 জন এমপি এসেছি, আমরা একজন যোগ্য মন্ত্রী পেয়েছি। আমাদের 4 জন এমপির প্রাণের দাবি, আমাদের ফেনীর গণমানুষের দাবি, ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। ইতিপূর্বে ফেনীতে একটি প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। চাঁদা না দেবার কারণে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে জানে না, আওয়ামী লীগ শুধু ধ্বংস করতে জানে, কিন্তু বিএনপি গড়তে জানে। মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের 25শে জানুয়ারি ফেনী সরকারি কলেজের মাঠে একটি নির্বাচনী সভায় অঙ্গীকার করেছিলেন তিনি ফেনী মেডিকেল কলেজ স্থাপন করবেন। এই দাবিটি যতদিন পূরণ না হবে মাননীয় স্পিকার, ততদিন এই দাবির পক্ষে এই সংসদে কথা বলে যাব। প্রয়োজনে এই সংসদের দক্ষিণ প্লাজায় আমরা 4 জন এমপি আমরণ অনশন করব। এই বিষয়টি অতি জরুরি বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি আমার অনেক প্রিয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য মোসাম্মদ ফরিদে ইয়াসমিন, মহিলা আসন 6। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় কুষ্টিয়া জেলাকে সংস্কৃতির জেলা ঘোষণা ও বাস্তবায়ন প্রসঙ্গে আমি আমার বক্তব্য পেশ করছি। মাননীয় স্পিকার, কুষ্টিয়া শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র। এ জেলার মাটি থেকে বহু রাজনীতি, জ্ঞানী গুণী ও কবি সাহিত্যিক
সাধক, সাংবাদিক, শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিদের জন্ম হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য লালন শাহ, মীর মোশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার, গগন হরকরা, ফরিদা পারভিন, আব্দুল জব্বার, সালাউদ্দিন লাবলু, এস.আই. টুটুল প্রমুখ। কুষ্টিয়া জেলার আরো অনেক শিল্পী তাদের সৃষ্টির মাধ্যমে দেশের সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রেখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রয়েছে সেখানে। প্রতি বছর পয়লা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। লালন শাহের আখড়ায় প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক আসা যাওয়া করে। প্রতিদিন উক্ত স্থানে পর্যটক ও লালন ভক্তগণ ঘুরতে আসেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কুষ্টিয়াকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করুন। এখানে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হলে এটি বিশ্বজুড়ে শিল্পীদের এবং গবেষকদের জন্য একটি প্ল্যাটফর্ম হবে। কুষ্টিয়া যে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য ধারণ করে সেটিকে বিশ্বময় তুলে ধরার জন্য আপনার নেতৃত্ব অপরিহার্য। বর্তমান সরকার দেশের জনগণের মনের কথা, মনের অনুভবগুলো বাস্তবায়নে অনেক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাই কুষ্টিয়া জেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি। আমারও মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাদক নির্মূল, গরু চুরি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে যৌথ অভিযান পরিচালনা প্রসঙ্গে আমাদের আজকের ৭১ বিধিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন। কিন্তু দুঃখজনক হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত নেই। আশা করি তিনি আমাকে উত্তর দিয়ে বাধিত করবেন। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশেই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা গাজীপুর 4 কাপাসিয়ায় মাদকের উৎপাত, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদক নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দখলে চলে গেছে পুরো যুব সমাজ। এই যুব সমাজকে যদি বাঁচাতে হয়, চোরাচালান বন্ধ করতে হবে, মাদক ব্যবসা বন্ধ করতে হবে, মাদক সেবন বন্ধ করতে হবে। এই মাদক সেবনের সাথে সম্পর্কিত হলো গ্যাং কালচার। কিশোর গ্যাংরা সমাজে নানাভাবে অস্থিরতা তৈরি করছে, যানমালার নিরাপত্তার জন্য মারাত্মকভাবে বিঘ্নিত করছে, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে দ্রুত বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর এলিট শ্রেণী যারা রয়েছে, র্যাব, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ বাহিনীর অভিযান আমি দাবি করছি। একই সাথে আমি আমার নির্বাচনী এলাকার কাপাসিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করছি, দ্রুত আমার থানার মডেলকরণের মধ্য দিয়ে এই কাপাসিয়া মডেল থানাকে সত্যিকার অর্থে উপযোগী করার জন্য পুলিশ ভ্যান, সংশ্লিষ্ট অস্ত্রসহ ব্যবস্থা করার মধ্য দিয়ে যথাযথ মানে উন্নীত করার জন্য দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন চুয়াডাঙ্গা 1, যেটা কর্কট ক্রান্তি রেখার উপরে পতিত হয়। এখানে বছরের অধিকাংশ সময় অধিক তাপমাত্রা এবং সূর্যালোক প্রাপ্ত অঞ্চল হিসেবে পরিচিত। এখানে বছরের অধিকাংশ সময়ই সূর্যের বিকিরণ বিদ্যমান থাকায় আমি মূলত এখানে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী বরাবর দৃষ্টি আকর্ষণ নোটিশ এনেছি, কিন্তু উনি এখন সংসদে উপস্থিত নাই। তো আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব যে সৌর বিদ্যুৎ ভিত্তিক গ্রিন এনার্জি পার্ক স্থাপনের জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে নোটিশ এনেছি। আমি যেটা বলতে চাই মাননীয় স্পিকার, বর্তমান সৌর বিদ্যুৎ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 2030 সাল নাগাদ একটা প্রকল্প গ্রহণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেখানে 1781 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা মোট উৎপাদনের 2.3 থেকে 4.6% মাত্র। এই কারণে যদি চুয়াডাঙ্গাতে একটি সৌর বিদ্যুৎ ভিত্তিক গ্রিন এনার্জি পার্ক স্থাপন করা হয়, তাহলে যেমনিভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা হ্রাস পাবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ সম্ভব হবে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের
যে বিরূপ প্রভাব রয়েছে সেটা মোকাবেলায় এটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সে কারণে এবং পাশাপাশি আমার এলাকার যে যুব সমাজ আছে, বেকার যুবকদের তাদের কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে কারণে আমাদের বৈদ্যুতিক চাহিদা পূরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে হিসাবে আমি মাননীয় জ্বালানি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। চুয়াডাঙ্গার এই আবহাওয়াকে কাজে লাগিয়ে আমরা এখানে একটি গ্রিন এনার্জি পার্ক যেন অতিবিলম্বে স্থাপন। মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাব্বুল আলমিনের করুণায় এই মহান সংসদে এবার সহ তৃতীয়বারের মতো আসার সৌভাগ্য আমার হয়েছে, তাই রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া। আমার কৃতজ্ঞতা আমার দলের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকল স্থায়ী কমিটির নেতাদের, যারা আমাকে এই সংসদে আসার জন্য উপযুক্ত মনে করেছে। মাননীয় স্পিকার, আমার মনোযোগ আকর্ষণের নোটিশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রীর কাছে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যা হচ্ছে উচ্চ শিক্ষার সকল প্রতিষ্ঠানে শিক্ষিকা এবং ছাত্রীদের যাদের দুগ্ধপোষ্য সন্তান রয়েছে বা ছোট সন্তান একা ফেলে আসতে পারে না, তাদের জন্য ডে কেয়ার সেন্টার খোলার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বয়সী মেয়েদের বিয়ে হয় এবং সন্তানও হয়ে যায়। এরূপ উদাহরণ প্রচুর। নারীদের জন্য প্রাকৃতিক ভাবে আরোপিত এই রিপ্রোডাক্টিভ ভূমিকার জন্য তারা উচ্চশিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। প্রচুর আগ্রহ ও ভালো রেজাল্ট হওয়ার পরও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেক নারী নিজের জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না। সন্তান পালন লালনের ক্ষেত্রে মায়ের বুকে দুধ খাওয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। মাননীয় স্পিকার, এটি শুধু একটি পরিবার বা একজন নারীর ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের মেধা বিকাশের এক বিরাট অন্তরায়। একটি সমাজের এক অংশকে ফেলে অন্য অংশকে যতই শক্তিশালী করা হোক না কেন, সমাজের জন্য তা মঙ্গলজনক নয়। শরীরের এক অংশ ফুলে ওঠা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। এই ব্যাধি থেকে সমাজকে রক্ষার জন্য প্রতিটা উচ্চ শিক্ষাতে ডে কেয়ার সেন্টার স্থাপন করে নারীদের জন্য এটা একটি অত্যাবশ্যক পরিকল্পনা। এ ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন 39। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার দল বাংলাদেশ জামাত ইসলামীকে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই মহান সংসদে বিরোধী দলের আসন অলংকৃত করছেন এবং সংরক্ষিত মহিলা আসনে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই প্রথমবারের মতো সংসদে এসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যারা 1971 সালে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছেন। আমি আরো স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যাদের রক্তদান, আত্মত্যাগ, জুলুম, নির্যাতন ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমরা এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকের যে বিষয়টি জনগুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি আমার উত্থাপনী বিষয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরকারের মূল্যবান বাড়ি ও সম্পত্তি দখলমুক্ত করা। স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেসব সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল, সেগুলোর একটি বড় অংশই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। রাজধানীতে সরকারের এমন 123টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। হাজারো কোটি টাকা মূল্যের এ সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ভূমিকা নেই। গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো অভিজাত এলাকায় বহু আবাসিক বাড়ি রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দখলদাররা। এসব সরকারি সম্পত্তি দখলদারদের হাত থেকে মুক্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মনি, মহিলা আসন 10। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি ও রপ্তানিতে সরকারের পরিকল্পনা গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কথায় আছে গতিতে জীবন আর স্থিতিতে মরণ।
দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে অগ্রসর করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বড় ভূমিকা রাখছে আমাদের এই প্রবাসী আয়। 2025 সালে জিডিপিতে এই দক্ষ জনশক্তি আমাদেরকে 7% আয় আমরা এর মাধ্যমে অর্জিত হয়েছে। প্রতি বছর মাননীয় স্পিকার প্রায় 1 মিলিয়ন দক্ষ এবং অদক্ষ শ্রমিক বিদেশে পাড়ি দেন। এদের মধ্যে বেশিরভাগই অদক্ষ এবং অশিক্ষিত, অথচ বিশ্বব্যাপী শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের দক্ষ শ্রমিকের যোগান যদি না বাড়াতে পারে, বাংলাদেশের শ্রম বাজার হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে। মাননীয় স্পিকার, 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছিল। মিডল ইস্টের সরকার প্রধান যখন ওনাকে বলেছিলেন যে আপনি কি চান আপনার দেশের, উনি বলেছিলেন আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আমার এই বৃহৎ জনশক্তির একটা অংশ আপনার এখান থেকে আমি কর্মে নিয়োগ করতে চাই। সেইখান থেকে শুরু, সেই হাত ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবও উনিও জোর দিয়েছেন এই জনশক্তির যাতে উন্নত হয় আগামী বাংলাদেশে। সেটার জন্য এই জনশক্তি মন্ত্রী আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে সমস্ত বাংলাদেশের জেলা এবং থানায় কিভাবে এই প্রশিক্ষণগুলো দেয়া যায় এবং কত তাড়াতাড়ি, কারণ প্রতি মাসে প্রতিদিন। মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধি অনুযায়ী জরুরি গুরুত্বপূর্ণ বিষয়, আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দুটি কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালের বিষয়ে অগণিত অসংখ্য সমস্যা জর্জরিত আমার নির্বাচনী এলাকা 61 নাটোর 4 গুদাসপুর বড়াইগ্রাম, প্রায় 6 লক্ষাধিক মানুষ সেখানে বসবাস করে। কৃষিকাজ এবং মৎস্য চাষের উপরেই তারা জীবিকা নির্বাহ করে। সারাদিনের কর্মক্লান্ত মানুষ যখন অসুস্থ হয়ে হসপিটালের দিকে ধাবিত হয়, হসপিটালের করুণ দশা থেকে তারা মুখ ফিরিয়ে চলে আসে, অভিযোগের বার্তা নিয়ে আসে আমাদের কাছে। আমরা যখন হসপিটালে যাই অভিযোগ নিয়ে, হসপিটাল কর্তৃপক্ষ আমাদের যে তথ্যাদি তুলে ধরেন তাতে আমরা শাসনের দণ্ড তাদের উপরে আর তুলে ধরতে পারি না। স্বল্প সময়ের মধ্যে আমি 2-1টি অভিযোগের কথা মাননীয় স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি। গুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গাইনি, অর্থোপেডিক এবং নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার থাকলেও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক শূন্য পদ, অপারেশন থিয়েটার একেবারেই অকার্যকর অবস্থায় পড়ে আছে। হাসপাতাল ভবনে প্রায়শই বিদ্যুৎ, পানি ও স্যানিটারি লাইনের সমস্যা দেখা দেয়। তা সমাধান করার জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগ এ যোগাযোগ করা হলে বেশিরভাগ সময়ই তাদের বরাদ্দ না থাকায় জরুরি ভিত্তিতে মেরামত করতে পারেন না। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার এর বরাদ্দকৃত জিপ গাড়িটির জ্বালানি এবং ড্রাইভারের বেতন বিগত 2 বছর যাবৎ বন্ধ আছে। জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানি বরাদ্দ না থাকায় মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী আমার আজকের নোটিশের বিষয় হলো উলিপুর পৌরসভার সেবার মান, ড্রেনেজ সিস্টেম সংস্কার, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কাগজে কলমে আমার নির্বাচনী আসনের এই পৌরসভাটি A ক্লাসের একটা পৌরসভা হলেও এর সেবার মান এবং রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজুক। পৌরসভার অনেক বড় অংশ জুড়ে এখনো কাঁচা রাস্তা আছে মাননীয় স্পিকার, এবং এই রাস্তার অনেকগুলো জায়গায় একেবারে চলার অনুপযুক্ত। এই পার্লামেন্ট সহ সারা বাংলাদেশের অনেক ইউনিয়নের মানুষ পৌরসভা হবার জন্য আন্দোলন করে মাননীয় স্পিকার। আমার নির্বাচনী আসনে বাকুরহাট নামক অঞ্চলে আমি গিয়েছিলাম, সেই এলাকার মানুষ আমাকে অনুরোধ করেছে তাদেরকে যেন পৌরসভার বাইরে রাখা হয়। এর কারণটা হলো মাননীয় স্পিকার, যে পৌরসভা হওয়ার কারণে তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু পৌরসভার যে সেবা
পৌরসভার যে সার্ভিস, পৌরসভার যে অবকাঠামো, এর সবকিছু সেখানে অপ্রতুল। মাননীয় স্পিকার, আমাদের এই পৌরসভার মধ্যে স্ট্রিট ল্যাম্পের বিশাল অভাব, এর মধ্যে সাপ্লাইয়ের পানি খুবই অপ্রতুল, আধুনিক স্বাস্থ্যসম্মত ড্রেনেজ একেবারেই নেই, একটু বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে যায়। এর মধ্যে ডাস্টবিনের খুব ভালো কোনো ফেসিলিটিস নেই। বর্জ্য নিষ্কাশনের জন্য একটা বর্জ্য নিষ্কাশন কেন্দ্র হলেও এর প্রাথমিক কাজ শুরু হয়েছে, বাট এটা এখনো শেষ হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের এই অনুন্নত পৌরসভার দিকে উনি যেন বিশেষ দৃষ্টি দেন এবং অতি দ্রুত উলিপুর পৌরসভার সেবার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নগুলোর ব্যাপারে উনি যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।